গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 2 তারিখ আর এখন বাজে 11:15। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি, মাথায় জল দিইনি অবশ্য। মা ওইদিকে আমার সকালে বাজার থেকে মাংস নিয়ে এসে আলু দিয়ে পেঁপে দিয়ে মাংস রান্না করছে, আর ওইদিকে ভাত হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, কিছু একটু মুখে দিয়ে বেরোবো। সকালবেলায় শুধু চা খেয়েছি। হ্যাঁ চান করলাম, বাট মাথায় জল দিই। ওকে বলছি, ও বলছে খেতে ইচ্ছে করছে না, তাই বলছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে 2 তারিখ, আজ থেকে রমজান মাস শুরু। আজকে বোধহয় ফার্স্ট রোজা হবে। তো কে রোজা আছো আর সাবধানে থেকো, সাবধানে রোজা করো, কারণ যা দিনকাল পড়েছে। অবশ্য এখন একটু রোদ গরম কম আছে, রোজা শেষ হতে হতে হয়তো আরও রোদ গরম পড়বে, বাট খুব সাবধানে থাকা দরকার যারা রোজা করছো। চলো বেরোনো যাক। ট্রেনটা চলে গেল, এই ট্রেনটা। ফোনে আপডেট দেখতে কি ভুল হয়েছে? ফোনে আপডেট দেন। 11:14 ট্রেন ছিল, এখন বাজে 11:15। এবার নেক্সট ট্রেন কখন আসবে সেটাও বলে দেন। মাসি চলো। তো বাড়ি থেকে বেরিয়ে আগে আমরা গেছিলাম স্টেশনে গিয়ে কোনো লাভ হলো না, মানে প্রপার স্টেশনেও যায়নি। পুরো রাস্তা গিয়ে আবার ব্যাক আসলাম গাড়ি নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ট্রেনের ব্যাপারটা না রিস্ক নেওয়া যাচ্ছে না, কখন আসবে না আসবে। আবার যদি সাঁতরাগাছির পরে ওই দিককার স্টেশনগুলোতে দাঁড়িয়ে যায় তাহলে তো খুবই চাপের একটা বিষয়, কারণ 2টোর সময় আমাকে যেভাবেই হোক হাওড়ায় পৌঁছতেই হবে। তো দীপ্ত আবার বললো যে ঠিক আছে চলো তাহলে বাইকে করেই রেখে আসি। তার কোনো রিস্ক না নিয়ে বাইক নিতে আসলো, বাইক নিয়ে আমরা যাবো হাওড়া। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ গরম পড়েছে, প্রচণ্ড। আমার এই জীবনে এতদিনে যা বুঝেছি, আমরা কোনো জিনিস না চেয়েও পেয়ে যাই খুব সহজে, আবার কোনো জিনিস মন থেকে চাইলেও কখনো পাই না, আবার পেলেও খুব পাওয়াটা কঠিন হয়। তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে প্রিয়াঙ্কা কেন এরকম কথা বলছে। তো বলবো, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা ভিডিও শেষে। তো এখন তো আমি বাড়ি যাচ্ছি, আগে বাড়ি পৌঁছোই তারপর। তো আমাকে দীপ্ত হাওড়ায় স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে। আর হেলমেটটা পরার পর না চুলগুলো একদম চিপকে যায়, একদমই কেমন লাগে দেখতে। তো স্টেশনে পৌঁছে গেছি, আর 6 নম্বর প্ল্যাটফর্মে, সবসময়ের জন্য 6 নম্বর প্ল্যাটফর্মেই বেশিরভাগ ট্রেনটা দেয়, মালদা ইন্টারসিটিটা। তো আজকে আমার সিট নাম্বার ছিল 14, একদম মিডিলে, দুজনের মাঝখানে। এক সাইড, যে কোনো এক সাইডে হলে হয়, বাট ওই মিডিল বরাবর বসতে না একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, ওই তৎকাল টিকিট কাটলে কখন কোথায় কার পাশে তুমি সিট পাবে বুঝতেও পারবে না। আর যদি কখনো ভাগ্য ভালো হয়ে যায় তাহলে তুমি উইন্ডো সিটও পেতে পারো। হ্যাঁ, আমি 2-1বার উইন্ডো সিট পেয়েছি তৎকালে। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না, মেঘের মধ্যে মাঝে মধ্যে ঢেকে যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আগে মালদা ইন্টারসিটি ছাড়তো 3টের সময়, এখন যেহেতু 2টোর সময় ছাড়ে, তো বহরমপুরে নামতে নামতে মানে সন্ধ্যা লাগে না, বিকেল মোটামুটি থাকে, সন্ধ্যা লাগার আগেই নেমেছে। এক্ষুনি বাড়ি আসলাম, এখন বাজে কটা 8:10। এখন একটু তাড়াতাড়ি চলে আসি, না 9টার সময় আসতাম। তো আমি ঘরে এসে আমাকে মা বলছে লিও 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 ছুট দাও। ওই সরো, কেমন আছো লিওমনি? তুই ধরবি। আমার বাড়িতে আমার ভাই এসছে, একটা পুচকে ভাই, পরে দেখাচ্ছি, দাঁড়াও। যা যা, ওরে লিওর গায়ে কি নোংরা হয়েছে গো কালকে। লিও পালিয়ে যাচ্ছে, লিওর কালকে দিয়ে ওকে স্নান করিয়ে দেবো, লোম উঠছে ওর গায়ে আবার। তো মা আমার ঘরে আসছে, এসে ঢুকে বলছে যে মাম্পি কি যে বলবে আমার ঘরের অবস্থা, বিছানা এই অবস্থা। অ্যাকচুয়ালি তোমাদের বললাম না যে জেঠু মারা গেছে, তো আজকে হচ্ছে কামান ছিল, কালকে শ্রাদ্ধ। তো তার আগে মা ঘর ঝাড়া ঝুড়ে কাঁচা সব এগুলো সব কেটেছে, কালকে সব ভাঁজ করে দেবো। ভয় আছে কামড়াবে নাকি?
পিছন পিছন হেঁটে হেঁটে বেড়াচ্ছে এরকম করে। কই ধর, ও চেয়ারের তলে ঢুকে পড়েছে। ভগবান কি অবস্থা রে তোদের। এটা হচ্ছে আমার একটা ভাই, মাসির ছেলে। এটা আবার ওখান থেকে যা নে, পালিয়ে গেল, যা পালিয়ে গেল, যা। নেই নেই, ওদিকে নেই। লিও আর ভালো লাগছে না করে, লিও তাকা তাকা, ও পালিয়ে যাবে পালিয়ে যাবে। এটা হচ্ছে আমার একটা ভাই, মাসির ছেলে। এতক্ষণ আসছিলি যে হাস, এই কি হলো? এখন নামবে। আজকে আসার সময় কি হয়েছে জানো? বাসে উঠলাম আমি, হ্যাঁ, দিয়ে মেয়েটার বয়স হচ্ছে না, আগে আমাকে বলছে, মানে আমার যে সিটটা দিয়েছিল, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, গাড়ির নাম জানি না, বাসে উঠেছে যে সিটটা আমাকে দিয়েছিল, আমি সেই সিটটা বসে নিয়ে অন্য একটা সিটে বসেছি। এবার আমি যে সিটটা বসেছিলাম সেই সিটের মেয়েগুলো অন্য সিটে বসছে। পরে আবার বললো যে ওটা আমাদের সিট, ওদেরকে বললো, তো ওরা উঠে এসে আমাকে বলছে, আন্টি এটা আমাদের সিট। আমার সেই রাগ হয়ে গেছে ভাই। ঠিক আছে, একটা ছোট বয়সের মেয়ে, আন্টির বয়সের মেয়ে আন্টি বললো, ঠিক আছে। আমি একে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত? বলছে 22। আমি বলছি আমাকে কোন দিক থেকে তোমার আন্টি লাগে? বলছে না, পাশ থেকে দেখে মনে হলো তাই আন্টি বললাম। তাও তুমি তো দেখলে আমাকে উঠতে, চোখে চোখ পড়লো, দেখা হলো, তাও কিরকম সেই লেভেলের রাগ হয়েছে। আমি দিয়ে ওরা প্রায় 5-6 জন ছিল, ওখান থেকে আমাকে একজন বলছে তুমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিতে পারো। কমপ্লিমেন্ট, এটা কোন ধরনের কমপ্লিমেন্ট? যাচ্ছে তাই ভাবে ছেড়ে দিয়েছে। হেব্বি রাগ হয়ে গেছিল আজকে। আন্টি আমি ওকে বললাম, ওই যে তোমার পাশে যে মেয়েটা বসে আছে, ও যদি আমাকে আন্টি বললো আমার কোনো অসুবিধা নেই, তুমি 22 বছরের ধাড়ি হয়, তুমি আমাকে কি করে আন্টি বলো? বলে না চুলের মুঠি, মনে হচ্ছিল চুলের মুঠি করে ঘোরায়। হয়ে গেল পুরো গায়ে। চলো আগে ফ্রেশ হয়ে নি। এসব বলতে গেলে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মাথায় তেল দিতে বসলাম, কারণ এই অবস্থায় চুলে না চিরুনি দিতে একদম কেমন লাগছে। এইগুলো তো একদম ধুলো হয়ে গেছে, আর এগুলো যেহেতু ক্রিম্পিং করা ছিল একদম জট পিকিয়ে, মানে পাকিয়ে গেছে। তাই ভাবলাম যে চুলে আমি আগে তেল দিয়ে নিই। তোমরা দেখবে লিওকে আমি কি করেছি। এই যে না, ফোনে বোঝা যাচ্ছে না তো, কি সুন্দর লাগছে। আজকে ওকে স্নান করে দিয়েছি। অ্যাকচুয়ালি বললে হয়তো বুঝতে পারবে, এখানকার চুলগুলো অনেক ছোট ছোট দেখতে পাচ্ছ, এখানকার চুলগুলো কেটে দিয়েছি আজকে, লোম উঠবে প্রচণ্ড। পরে ওকে ব্যাক ক্যামেরা দিয়ে পরে দেখাবো। এত পরিমাণে লোম ওঠে কিছু বলার নেই। হ্যাঁ, হয়তো বুঝতে পারলে একটু একটু নোটিস করলে, মানে ওর পিছনে না চুলগুলো কাটতে গিয়ে এবড়ো খেবড়ো করে কেটে দিয়েছি, দেখে কেমন লাগছে। হ্যাঁ, তো যেটা বলার জন্য বসা, সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। মানে এখন আমার যেরকম সিচুয়েশন, সেই সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে কথাগুলো আমি তোমাদেরকে বলছি। তো কি থেকে শুরু করবো না আমি বুঝে উঠতে পারছিলাম না। এই যে লিওকে নিলাম তো পুরো এখন গা সুরসুর করবে, পুরো মুখ। তো কোথা থেকে শুরু করবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো একটু প্রথম থেকেই শুরু করি। যারা তোমরা আমাকে প্রথম থেকে চেনো, আমার চ্যানেলটার 0 থেকে যারা এখন পর্যন্ত আমাকে দেখছো, আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখতে যারা ভালোবাসো, যারা আমাকে দেখো, তারা জানবে আমি কি করে শুরু করেছিলাম, সেইখান থেকে আজকে পর্যন্ত আমার কিরকম অবস্থা, আমার ওঠা পড়া সব তোমরা দেখেছো। আর একটা চ্যানেল, ইউটিউব বলো, ফেসবুক বলো, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা চ্যানেল দাঁড় করানো যে কতটা ডিফিকাল্ট, সেটা একমাত্র একটা ক্রিয়েটারই জানে, যারা এখনো সেই ফেস দিয়ে যাচ্ছে, যে যারা শুরু করেছে চ্যানেলটাকে দাঁড় করাতে পারছে না, তারাই জানে যে একটা চ্যানেল দাঁড় করানো কতটা কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এত বড় একটা প্ল্যাটফর্মে আমি একটা জায়গা করতে পেরেছি তোমাদের জন্যই অবশ্য, আর ওপরওয়ালা তো আছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চ্যানেলটাকে না কোনোদিন কখনো আমি হারাতে চাই না। ওই যে তোমাদেরকে তখন একটা কথা বললাম না, যে মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না, আর যেটা পায় সেটা হয়তো তারা চায় না, এরকম কিছু একটা ব্যাপার। আর যেহেতু এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো এইটুকু আমার ধারণা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কাজ করাকালীন, যে এই প্ল্যাটফর্মে কাজ করলে, মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করলে তোমাকে ভালোর সাথে সাথে কিন্তু খারাপ কথাও তোমাকে শুনতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করে এমন কাজ করে, অথচ খারাপ কথা বা খারাপ কমেন্ট কেউ শোনেনি, 1% খুঁজলেও হয়তো পাবে না,
পেলেও পাওয়া যাবে, বাট সেটার সংখ্যা খুবই কম, আমরা সবাই জানি, কারণ ভালোর মধ্যে অনেকে খারাপটাই খোঁজার চেষ্টা করে। আমার প্রথম লাইফটা কিরকম কেটেছে না কেটেছে সবটাই তোমরা জানো, তারপর থেকে এখন আমার লাইফ কিরকম যাচ্ছে সেটাও তোমরা জানো। তো প্রথমকার জীবনটা শেষ করার পর যখন আমি দ্বিতীয় জীবনটা আমার শুরু করলাম, তারপর থেকে তোমরা অনেক খারাপ কমেন্ট করেছো, ভালো কমেন্টও করেছো, কিন্তু খারাপ কমেন্টও তাতে ছিল। এবার আমি যদি বলি যে 100টার মধ্যে 90টা ভালো কমেন্ট, 10টা খারাপ কমেন্ট যদি থাকে, সকলের চোখে কিন্তু 10টা খারাপ কমেন্টটাই বেশি নজরে পড়বে। সবাই কিন্তু কমেন্ট সেকশন চেক করে, যে কমেন্ট করে সেও চেক করে, যে কমেন্ট করে না অনেকে আসে ভিডিও দেখতে দেখতে কমেন্ট কে কি করছে সেটা দেখি। তো সবাই কিন্তু কমেন্ট বক্স চেক করে। এবার ভালোটা তো সবার চোখে পড়ে, বাট খারাপ কমেন্টটা কিন্তু সবার আগে পড়ে। তো দেখো, এত বছর যেহেতু আমি কাজ করছি, আমি জানি যে খারাপ কমেন্ট পাবো, আর সেটা আমার দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এবার আমার লাইফে যে এসেছে সে কিন্তু সেটাতে অভ্যস্ত নয়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে সে পুরোটাই অন্য দুনিয়ার মানুষ, আমি অন্য দুনিয়ার মানুষ। হ্যাঁ বলো। তো ও হচ্ছে অন্য জগতের মানুষ আর আমি হলাম অন্য জগতের মানুষ। কিরকম একটু বলি তাহলে বুঝতে পারবে। আমি যেমন সোশ্যাল মিডিয়া জুড়ে থাকতে পছন্দ করি বা থাকি, যা কাজ আমার সোশ্যাল মিডিয়ায়, আমার মানে আর্নিংটাই হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া থেকে, সেহেতু আমাকে সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হয়। তাও তো আদার্স ক্রিয়েটারের মতো হয়তো আমি অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ ফেসবুকে খুব মানে সেইরকমভাবে যে অ্যাক্টিভ থাকে সেটাও না। আমার সব সময়টা যাই শুধুমাত্র ভিডিও শ্যুট, ভিডিও এডিট আর ভিডিও আপলোডের পিছনে। আমার সব সময়টা কিন্তু ওই দিকেই থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে আমি থাকি। আর আমার সাথে যে লাইফ এখন যুক্ত হয়েছে তার লাইফটা পুরো উল্টো। সে যেমন চেয়েছিল যার সাথে ইন ফিউচার তার বিয়ে হবে সে যেন সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে যুক্ত না থাকে, সে যেন এইসব কিছু না করে। এখন তো সব মেয়েরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তো ও পুরো আমার উল্টো। ও নিজে মানে কি বলবো, আমরা এখনকার দিনে কি চাই, আমরা সব সময় চাই যে আমরা হাইলাইট হব, আমরা সবসময় ফোকাসে থাকবো, সবার নজর যেন আমার দিকে থাকে, আমরা সবাই এটা চাই। ইনফ্যাক্ট আমিও সেটা চাই। বাট দীপ্ত ও সবার পিছনে থেকে কাজ করতে চায়, ও চায় যাতে ওকে কেউ না চিনুক, ও সবার পিছনে থাকবে, ও এইরকম একটা মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর সোশ্যাল মিডিয়া সম্পর্কে, বিশেষ করে ভ্লগিং সম্বন্ধে, ডেলি ভ্লগিং সম্বন্ধে ওর কোনো আইডিয়া ছিল না। ডেলি ভ্লগিং নিয়ে, ডেলি ভ্লগটা আমরা কি করি, আমরা আমাদের নিজেদের লাইফটা আমরা নিজেরাই পাবলিক করি। তো সেই জায়গা থেকে আমরা তোমাদের একটা বড় জায়গা দিয়ে দিই, তোমরা আমাদের ব্যাপারে বলতেই পারো, সেটা ভালো খারাপ সে যেই কিছুই হতে পারে। তো সেইটা ওর কোনো আইডিয়াও ছিল না, আর যখন আইডিয়া হলো সেটা ওর পছন্দ না। যখন ভালো কমেন্ট করে ঠিক আছে, তারপর যখন তোমরা একটা বিষয় নিয়ে খারাপ কমেন্ট করতে থাকো, ব্যাপারটাও সেভাবে, ওর যেহেতু কোনো আইডিয়া ছিল না, তো ব্যাপারটাও সেভাবে নিতে পারতো না বা নিতে পারে না, ইনফ্যাক্ট এখনো পারে না নিতে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার রেজিস্ট্রি থেকে শুরু করে এই সোশ্যাল ম্যারেজ হওয়া পর্যন্ত তোমরা আমার আগের লাইফ টেনেছো, কেউ ভালোভাবে টেনেছো, কেউ খারাপভাবে টেনেছো। তো যারা খারাপভাবে টেনেছো, খুবই খারাপভাবে আগের ব্যাপারগুলো টেনেছো, সেগুলো এখন ওর পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তোমরা ভালোভাবে বলতেই পারো, আর এটা বলাটা স্বাভাবিক, আমি না বলার কিছু বলছি না, বলাটা স্বাভাবিক। তবে এত খারাপভাবে কথাগুলো বলা মানে কোনো মানুষই অ্যাকচুয়ালি নিতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষকে এত খারাপ কমেন্ট কি করে করতে পারে, তাদের ভাবা উচিত ছিল না একটা খারাপ কমেন্ট করার আগে যে না এখন যার সাথে আছে সে কমেন্টটা দেখলে তার কীরকম মনের অবস্থা হবে বা সে কি ভাববে আমাকে নিয়ে, সেগুলো অন্তত তোমাদের ভাবা উচিত ছিল। ঠিক আছে, সেই ভাবার জায়গাটা হয়তো আমি তোমাদের দিইনি, ওটা আমার ভুল। তো ব্যাপারটা হলো এটাই যে এরকম যদি তোমরা কন্টিনিউ করতে থাকো, আমাকে হয়তো কোনোদিন চ্যানেলটাই বন্ধ করে দিতে হবে, আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকবো না, মানে ভিডিওই আমাকে বন্ধ করে দিতে হবে এরকমটা যদি চলতে থাকে। এবারে ভিডিও বন্ধ করাটাও আমার কাছে সত্যি অনেক কঠিন একটা কাজ, কারণ এটা আমার ভালো লাগা, এখান থেকে ভালো লাগার সাথে সাথে এখান থেকে আমার আর্নিংয়ের একটা জায়গা, সেই জায়গাটা আমি কখনোই এত তাড়াতাড়ি বা সহজভাবে আমি ছেড়ে দিতে পারবো না। তো আমি এটা ভেবেছি যে এখন থেকে কমেন্ট সেকশন আমি বন্ধ রাখবো। আর আমার এইটা বলতে বা এটা ভাবতে খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, যারা আমাকে এত মানুষ ভালোবাসে, এত ভালোবেসে মানে প্যারাগ্রাফ সমান যারা কমেন্ট করে, যারা আমাকে আমার জন্য ভালো লাইফের জন্য প্রার্থনা করে, যারা আমাকে আশীর্বাদ করেন,
তাদের ওই অত বড় বড় কমেন্টগুলো আমি খুব মিস করবো। যারা তোমরা এত হাতে সময় নিয়ে এত বড় বড় মেসেজ করতে, আমি সত্যি তোমাদের মেসেজগুলো খুব মিস করবো। যারা কন্টিনিউ আমাকে প্রত্যেক ভিডিওতে মেসেজ করো, কিছুজন আছে যারা প্রত্যেক ভিডিওতে কিছু হলেও কমেন্ট করো, তাদের আমি কমেন্টগুলো মিস করব। বাট কিছু করার নেই, আমাকে কমেন্ট সেকশনটা অনেক ভেবে বন্ধ করতে হচ্ছে। আমি এই ডিসিশনটা যখন আমাদের রেজিস্ট্রি হয় তখন একবার ভেবেছিলাম অফ করে দিই, বাট কোনো কারণবশত মনে হলো যে না ঠিক আছে, ওইসব খারাপ মানুষের কথায় কান দিয়ে লাভ নেই। কিন্তু এখন যখন মনে হচ্ছে, এই সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে না, আমার কমেন্ট সেকশনটা বন্ধ করে দেওয়া উচিত। এটা হলো একটা ব্যাপার। আর আরও কিছু ব্যাপার আছে যেটা আমি ভুল করে তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ ওই যে আবার সেই খারাপ কমেন্ট আসবে না, কমেন্ট আসার কোনো জায়গা নেই যেহেতু কমেন্ট সেকশন হবে। বাট ঠিক আছে না, সব কিছু শেয়ার করতে নেই। তবে এখন একটা কথা বলতে পারি, তোমরা অনেক কিছুই দেখতে পাবে না, অনেক কিছুই তোমাদের হয়তো মানে আধ খাপচু মনে হবে। বাট আমি এখন ভিডিওটা বানাবো আমার যেহেতু একটা ভালো লাগার জায়গা, শখে বলতে পারো, এটাই, আর কিছু না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে।